Hello dear friends, welcome back to our channel, the Career Guru Academy. Friends, আগের দিন আমরা ফার্স্ট কানেক্টিভ ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড কানেক্টিভ ওয়ার্ড নিয়ে। আচ্ছা, সেকেন্ড কানেক্টিভ ওয়ার্ডটা জানার আগে আমরা সেকেন্ড কানেক্টিভ ওয়ার্ডের যে তোমার ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আগে ডিসকাস করবো। সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, অনেক কিছু জানার আছে, একটা বড় সড়ো গল্প। হ্যাঁ, তো দেখো ব্যাকগ্রাউন্ডটা শুনে তোমাদের ভালোই লাগবে, ঠিক আছে? ভালো করে ভিডিও দেখো। দেখো, আমরা দেখছি যে যখন ঔরঙ্গজেব তোমার মারা যান 1707 সালে, সেই সময় কিন্তু মুঘল এম্পায়ার তারপর বিভিন্ন প্রভিন্সে ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো বিভিন্ন প্রভিন্স গুলো আবার সুবাতে ভাগ হয়ে যায়। এই যে সুবা এবং প্রভিন্সে ভাগ হয়, সেখান থেকে কিন্তু পুরো কানেক্টিভ ওয়ার্ডের হিস্ট্রিটা স্টার্ট হয়। দেখো, যে প্রভিন্স গুলোতে ভাগ হয় সেই প্রভিন্সের মধ্যে কিছু স্টেট নিজেদেরকে সাকসেসর স্টেট হিসেবে ঘোষণা করে বা নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। তারই মতো একটা দেশ ছিল, মানে জায়গা ছিল, তার নাম হচ্ছে হায়দ্রাবাদ। সেই হায়দ্রাবাদ নিজাম নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে বা সাকসেসর স্টেট হিসেবে ঘোষণা করে। সেখানে যে আসফ জাহ ফার্স্ট ছিল, সে 1724 সালে বসেন এবং নিজাম উল মুলক নামে তার টাইটেল নেন এবং টাইটেল নিয়ে স্টার্ট করেন আসফ জাহ ডাইনেস্টি স্টার্ট করেন। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য যেহেতু তোমার খুব উইক হয়ে যায়, সেজন্য হায়দ্রাবাদের নিজামে আসফ জাহ ফার্স্ট তোমার আসফ জাহ ডাইনেস্টি স্টার্ট করেন। এবার ওই রকমই যে তোমার সাকসেসর স্টেট ছিল, তার আন্ডারে একটা ছিল তোমার জায়গা, যে সুবা, প্রভিন্সের আন্ডারে সুবাগুলো রয়েছে। সেরকম একটা সুবা হচ্ছে তোমার এই যে কার্নেটিক রিজিয়নটা। সেইখানে আসফ জাহ ফার্স্ট তোমার মোহাম্মদ সৈয়দকে, সেখানকার যে গভর্নর ছিল, ডেপুটি গভর্নর, তাকে কি করে মোহাম্মদ সৈয়দকে সাদাতুল্লাহ খান নামক টাইটেল দিয়ে, সাদাতুল্লাহ খান নামক টাইটেল দিয়ে কি করে তোমার ওখানকার নবাব অব দা কার্নেটিক বানিয়ে দেয়, ঠিক আছে? এবং তার মাধ্যমে স্টার্ট হয় কি, এখানে নাইনার ডাইনেস্টি স্টার্ট হয়, যেটা 1794 থেকে 1732 অব্দি প্রায় চলেছিল, ঠিক আছে? তাহলে এই যে ডাইনেস্টি দেখলাম, এটা হচ্ছে নাইনার ডাইনেস্টি, আর এটা হচ্ছে তোমার আসফ জাহ ডাইনেস্টি। তাহলে এরকম আমরা জানলাম যে সাকসেসর স্টেট কি হবে তুমি গেলে, এবং সুবা বা তোমার সেখানে নাইনার ডাইনেস্টি কিভাবে স্টার্ট হলো, ঠিক আছে? এইবার আসা যাক এদিকে। দেখো, এই যে সাদাতুল্লাহ খান ছিল, এর একজন ভাই ছিল। সেই ভাইয়ের নিজস্ব কোনো পুত্র ছিল না, তাই ভাইয়ের ছেলে ভাই ছিল, সেই ভাইয়ের নাম হচ্ছে গুলাম আলী। গুলাম আলীর পর যে তোমার সিংহাসনে বসেন সে হচ্ছে দোস্ত আলী, যে 1732 থেকে 40 পর্যন্ত তোমার রাজত্ব করেছিল। দোস্ত আলী তোমার কে ছিল, যে ছেলে ছিল তার নাম হচ্ছে সফদর আলী খান, এবং তার একজন জামাই ছিল, জামাইয়ের নাম হচ্ছে চান্দা সাহেব, ঠিক আছে? তো এই জামাইয়ের নাম হচ্ছে চান্দা সাহেব। চান্দা সাহেবকে কি করা হয়েছিল, মারাঠারা তুলে নিয়ে চলে গেছিল, কারণ ও মারাঠাদের সঙ্গে শত্রুতা ছিল, তাই মারাঠার উপর তুলে নিয়ে চলে যায়। মারাঠা যখন তাকে নিয়ে যায়, তখন চান্দা সাহেব সাইড হয়ে যায়। এইবার সফদর আলী খানের একজন মাত্র ছোট ছেলে ছিল, যার নাম হচ্ছে সাদাতুল্লাহ খান টু, যাকে সিংহাসনে বসানো হয়। কারণ কি, সিংহাসনে সমস্যা তৈরি হয়েছে, সিংহাসনে কে বসবে? তখন সিংহাসনে সাদুল্লাহ খানকে বসানো হয়, এবং সেখানে আসফ জাহ যে ফার্স্ট ছিল, তিনি বলেন যে ঠিক আছে, ওকে সিংহাসনে বসানো হোক। কিন্তু তার সঙ্গে কি করা হয়, এই যে আনোয়ার উদ্দিন ছিল, আনোয়ার উদ্দিনকে ওখানকার অ্যাপয়েন্ট করা হয় ডেপুটি তোমার গভর্নর হিসাবে বা একজন গার্জেন হিসাবে ওখানে, কারণ কেউ তো বাচ্চা ছিল। কিন্তু তবুও কি হয়, 1744 সালে তার কি হয়, এই ছেলেটা সাদুল্লাহ খানকে মৃত্যু বা মেরে দেওয়া হয়। তো মেরে দেওয়ার পরে ওখানে একমাত্র ওই যে তোমার কার্নেটিক রিজিয়ন, সেখানে একমাত্র যে সিংহাসনের দাবিদার দুজন, এক তো হচ্ছে এখানকার চান্দা সাহেব, এবং সেখানে রয়েছে কে, এই যে আনোয়ার উদ্দিনকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা। তো চান্দা সাহেব তো এখন পড়ে আছে মারাঠাদের কাছে, অতএব বাধ্যতাবশত আনোয়ার উদ্দিনকে কি করতে হয়, এখানকার চার্জ নিতে হয়। তো এই পিরিয়ডের মধ্যে 1744 সালে এখানে কি হয় তোমার, এই যে নয়নার ডাইনেস্টি, এই নয়নার ডাইনেস্টি পুরোটা কি হয়ে যায়, এখানে তোমার শেষ হয়ে যায়, হলো? এবার আমরা এদিকে আসি একবার। দেখো, এই সময় কি হয়, 1744 এর পর 1748 সালে কি হয়, এইখানে আবার আসফ জাহ ডাইনেস্টির যে ফাউন্ডার আসফ জাহ ফার্স্ট, সে আবার মারা চলে যায়। তো মারা যাওয়ার পর তার সিংহাসনের দাবিতে ছিল দুজন, এক হচ্ছে নাসির জং, যে তার ছেলে ছিল, এবং আরেক হচ্ছে মুজাফফর জং, যা তার গ্র্যান্ডসন ছিল, হ্যাঁ, নাতি ছিল। তো দেখতে গেলে নাসির জং হচ্ছে মুজাফফর জংয়ের মামা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দেখো, এখানে কি হয়, কিন্তু নাসির জং সিংহাসনে বসার জন্য দাবিদার, কিন্তু নাসির জং এর আগে কি করেছিল, 1741 সালে তোমার আসফ জাহ ফার্স্টকে মারতে গেছিল, যার কারণে কি হয়, আসফ জাহ খান তাকে সিংহাসন থেকে বহিষ্কৃত করে এবং তাকে রাজ্য থেকে বার করে দেয়। তো যার কারণে কি হয়, এখন সিংহাসনে বসছে কে, মুজাফফর জং। এই দেখে নাসির জং কিন্তু কি হয়, তার প্রতি একটা হিংসা আসে, এবং এই নিয়ে কি হয়, তোমার সিংহাসনের প্রতি তোমার যে লড়াই শুরু হয়। এইবার দেখো, এই যে চান্দা সাহেব ছিল, যাকে তোমার মাথা তুলে নিয়ে গেছিল, এই সময় চান্দা সাহেব আবার ফ্রি হয়ে যায়, এবং সে কি দেখে যে সিংহাসনে বসে আছে আনোয়ার উদ্দিন, কার্নেটিক রিজিয়নে বসে আছে আনোয়ার উদ্দিন। অতএব ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সে সহায়তা নেয়, এবং সহায়তা নিয়ে তোমার কি করে, একটা গ্রুপ তোমার রেডি করে। এবার আমরা দেখবো যে এই যে ঘটনা পড়লাম, এখান থেকে কার্নেটিক ওয়ার যেটা হচ্ছে, সেকেন্ড কার্নেটিক ওয়ার, সেকেন্ড কার্নেটিক ওয়ারের যে টিম রেডি হচ্ছে, সেকেন্ড কার্নেটিক ওয়ারের
যে টিম, সেই টিমে কারা কারা আছে? ফার্স্ট টিমে রয়েছে চান্দা সাহেব, সেকেন্ড ওই টিমে রয়েছে মুজফর জাং এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেকেন্ড টিমে রয়েছে নাসির জাং, তার সঙ্গে রয়েছে আনোয়ার উদ্দিন, এবং যেহেতু ফ্রেঞ্চদের অপোজিটে অ্যান্টিতে রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই ব্রিটিশ এখানে ইনক্লুড করা হয়। এবং এটাই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড, যার পরে আমরা জানবো আসল যুদ্ধতে কি হয়েছিল। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যত সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।